হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই যে দীর্ঘ বছরের উপর বছর ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দিস ইজ ভেরি এনকারেজিং। এই জন্য আপনাদের সকলের প্রতি টাইম পরিবারের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। এবং আপনারা সবাই মনে করবেন টাইম টেলিভিশন ইজ নট এনিবডিজ দেন ইয়ার্স। আপনাদের টেলিভিশন এবং আপনারা অলওয়েজ আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে নিয়েই আমরা আলোচনা করব, আপনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব এবং আপনাদেরকে নিয়েই যে কোনো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব। থ্যাংক ইউ আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য। প্রথমে জানাই এটা। 2 নম্বরে আসি আমরা। প্রথমে যে আজকে কি কি বিষয়ে আলোচনা করব, আজকে বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সিটি পলিটিক্স, নিউ ইয়র্ক সিটি রাজনীতি এবং কোন পথে বাংলাদেশি কমিউনিটি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট, ভুল পথে যুক্তরাষ্ট্র রাজার দেশ না প্রজাতন্ত্র, কেন কিং কর্মসূচি পালন করা হলো, এই বিষয়টি আজকে আলোচনা করব। শ্বেতাঙ্গদের প্রাধান্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতিতে পরিবর্তন করে দিতে চান ট্রাম্প এবং তার পরিকল্পনা ফাঁস। এটা কয়েকবার বলেছি আপনাদের, আজকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। এটা আলোচনা করা হয় নাই। এবং বাংলাদেশ প্রসঙ্গে আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই তা হচ্ছে যে সিলেটে যে আসন্ন নির্বাচনে সিলেটে কারা বিএনপির মনোনয়ন পাবেন এবং এই বিষয়ে নির্দেশনা কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, মাফ মেজবাউদ্দিন এবং ইব্রাহিম চৌধুরী খোকন এবং কাজী ফৌজিয়া। আমাদের সাথে জয়নাল আবদিন সাহেব যোগদান করবেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যেটা বলছি যে আপনারা তো আমাদের পরিবার সবাই যারাই জয়েন করেছি, সবাই যদি আমরা শেয়ার করি ফেসবুকের পেজে যারা দেখছেন। ইসরায়েল আবার আক্রমণ চালিয়েছে গাজায় এবং তাদের অস্থায়ীভাবে তারা গাজায় সকল সাহায্য প্রেরণ বন্ধ করে দিয়েছে। তারা বলেছে যে হামাসের সদস্যরা যে শান্তি চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির ব্যাপারে সেটি ভঙ্গ করেছে। এই অভিযোগেই ইসরায়েল আজকে আবার আক্রমণ হানিয়েছে সেখানে এবং তাকে দেখা যাচ্ছে যে গাজায় এবং সিজফায়ার লাইন অতিক্রম করেছে ইসরায়েলি বাহিনী। এবং তারা বলেছে যে যদিও দুই পক্ষই বলেছে যে তারা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এখনো পর্যন্ত ধারণা করা দেখা যাচ্ছে যে ইসরায়েল সেই প্রতিশ্রুতিটা কিছুটা ভঙ্গ করেছে হামাসকে দোষারোপ করে এবং তারা সেখানে আক্রমণ চালিয়েছে। তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি এবং হোয়াইট হাউস থেকেও ইসরায়েলের এই আক্রমণের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি। যদিও গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন হামাসকে, যদি হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাহলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না এবং সেই নিশ্চিহ্ন করার কাজে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একটু আগে তাহের আপনাদের নো কিং মার্চ সম্পর্কে বলেছে। গতকালও আমি আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের এই দ্বিতীয় দফা প্রেসিডেন্সিতে আসার পর এটি জুন মাসের পর এটি দ্বিতীয় নো কিং মার্চ এবং সেই নো কিং মার্চে ব্যাপক সাড়া মিলেছে। মিলিয়নেরও বেশি মানুষ সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 2700 স্থানে 2700 স্থানে এই নো সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিটি বিক্ষোভ, এই 2700 বিক্ষোভের প্রতিটি বিক্ষোভই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই বিক্ষোভে 50 স্টেটেই এই ধরনের ব্যাপক সমাবেশ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন যারা আয়োজক করেছেন। এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট যেভাবে অথরিটিয়ান অর্থাৎ একেবারে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র সরকারকে পরিচালনা করার প্রয়াস পেয়েছেন, সেটি ঠেকানোর জন্য এবং তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হওয়ার জন্য এই নো কিং মার্চটি দ্বিতীয়বারের মতো, তার দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়বারের মতো এই নো কিং মার্চটি আয়োজন করেছে। যদিও স্পিকার মাইক জনসন আজকে একটু ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে যদি কোনো রাজাই থাকতো তাহলে এমন অবস্থা হতো না এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের যে নো কিং মার্চ এটা একটা স্টান্টবাজি, এটা আসলে শাটডাউনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মানুষ ডেমোক্রেটিক পার্টিকে অভিযুক্ত করার যে চারিদিক থেকে যে অভিযুক্ত করার যে বিষয়টি আলোচিত হচ্ছে সেই আলোচনাকে অন্য ধাপে প্রবাহিত করার জন্য ডেমোক্রেটরা আসলে এই নো কিং মার্চের নামে একটি স্টান্টবাজি করেছে।
এবং স্পিকার মাইক জনসন আজকে এবিসি নিউজকে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্রের রাজতন্ত্রই থাকতো তাহলে রাজার নির্দেশে এই ধরনের মার্চ করার অধিকার তাদের থাকতো না, সেটি তিনি বন্ধ করে দিতেন। এবং যদি ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজা থাকতেন তাহলে কোনো শাটডাউনের ব্যাপার ছিল না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে শাটডাউন হচ্ছে, কোনো রাজতন্ত্রের প্রক্রিয়ায় শাটডাউন হচ্ছে না, সেটিও তিনি বলেছেন। এবং এবং তারা যদি প্রেসিডেন্ট রাজা থাকতেন তাহলে তারা ফ্রি স্পিচ, যুক্তরাষ্ট্রে যে মুক্ত বাক স্বাধীনতার চর্চা করা হয় সেটিও সম্ভব হতো না, কারণ রাজতন্ত্রে রাজার নির্দেশে চূড়ান্ত। কিন্তু সেটা যুক্তরাষ্ট্রে নেই, তার আরেকটি প্রমাণ যে যুক্তরাষ্ট্রের সবাই স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করে থাকে। এবং এই কাজটি যারা করতে চান তারা দিন কয়েক আগেই করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে এবং ব্যাপকভাবে। তিনি আরেকটা কথা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেই মল বন্ধ করে দিতে পারতেন ফ্রি স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য, কিন্তু তিনি তা করেননি, তার কারণ তিনি রাজা নন। আরেকটি বিষয়, এবং এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে সেই স্পিকার মাইক জনসন এই কথাটি বলেছেন। তবে তিনি আবারও ডেমোক্রেটিক পার্টিকে অভিযুক্ত করেছেন শাটডাউনকে দীর্ঘায়িত করার ব্যাপারে। তাদের কৌশল অবলম্বন করার যে প্রক্রিয়া তারা শুরু করেছে, 12 দফা ভোট হয়েছে এই শাটডাউন বন্ধ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সে কোনো সমাধানে আসতে পারেনি। 5 জন সিনেটর দরকার রিপাবলিকানদের এই শাটডাউন আপাতত বন্ধ করার জন্য, কিন্তু রিপাবলিকানরা 5 জন সিনেটরের দেখা পাচ্ছে না এখনো পর্যন্ত। তবে কিছু কিছু সিনেটর, আজকে একজন সিনেটর অন্তত আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বলেছেন যে যদি এই শাটডাউনের কে সম্ভব স্থগিত করা কিংবা শাটডাউন বন্ধ করা খুব সম্ভব। আর তিনি হচ্ছেন সিনেটর ক্যাটি ব্রিট, তিনি আলাবামা থেকে নির্বাচিত সিনেটর। তিনি আজকে বলেছেন যে ডেমোক্র্যাটরা যে দাবি জানাচ্ছে ওবামা কেয়ারের প্রিমিয়াম সুবিধার ব্যাপারে, সেই ব্যাপারে আলোচনা করতে রিপাবলিকান সিনেটরদের কয়েকজন প্রস্তুত আছেন, তিনি সেটিও বলেছেন। এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের যে সাবসিডি সেটিও বজায় রাখা হোক, এই ব্যাপারেও তারা আলোচনা করতে চান। কিন্তু তিনি বলেছেন যে সেটার নামে তারা আমরা আলোচনা করতে চাই, কিন্তু তার অর্থ এই নয় যে এই এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় যে পরিমাণ জালিয়াতি হয়েছে সেটিকে অব্যাহত রাখার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন না। এবং তিনি মনে করেন এই ওবামা কেয়ার অ্যাক্ট, যেটাকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট হিসাবে বলা, সেখানে বিভিন্ন ধরনের জালিয়াতির সুযোগ রাখা হয়েছে এবং সেই জালিয়াতির আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় প্রত্যেক বছর, সেটিও বন্ধ করার চেষ্টা করা উচিত। তবে মোদ্দা কথায় তিনি বলেছেন যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের যে সাবসিডির কথা রিপাবলিকান দলের ভিতরেই এখন কথাবার্তা শুরু হয়েছে যে এই সাবসিডি অব্যাহত রাখা উচিত। তার কারণ এর ফলে যদি সাবসিডি প্রত্যাহার করা, যেটি বিগ বিউটিফুল বিলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা পাশ করিয়ে নিয়েছেন, সেই বিলে বলা যে সাবসিডি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এই বছরের ডিসেম্বরে, তাতে যুক্তরাষ্ট্রের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অনেকেই আর এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য সেবার সুযোগ পাবেন না। এবং সেই জন্য তারা এই আলোচনায় রাজি। কিন্তু এবং আরেকটা কথা বলতে হচ্ছে যে সিনেটর ব্রিট বলেছেন যে তিনি এবং তার রিপাবলিকান দলের কয়েকজন সহযোগী এই বিষয়ে ডেমোক্রেটদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছেন। তবে ডেমোক্রেটদের প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত। এদিকে তবে তিনি বলেছেন যে আমরা রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটর অন্তত এক ধরনের অ্যাডজাস্টমেন্ট বিশ্বাস করি এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে, এবং এটি যদি শাটডাউন বন্ধ করার জন্য একমাত্র কারণ হয় তাহলে আমাদের উচিত অনতি বিলম্বে এই বিষয়ে বৈঠক উপস্থিত হওয়া এবং বৈঠকের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করা। কারণ শাটডাউনের ফলে আমেরিকার সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে ব্যাপক হারে, বিশেষ করে ফেডারেল সরকারে যারা চাকরিতে নিয়োজিত রয়েছেন তারা অনেক দুর্ভোগের জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি আরেকজন ডেমোক্রেটিক সিনেটর মার্ক কেলি, তিনি আরিজোনা থেকে নির্বাচিত সিনেটর, তিনিও বলেছেন যে ডেমোক্রেট সিনেটরদেরও কয়েকজন তারা এই ব্যাপারে একটি আপোষ সভা করতে চান। তবে সেই আপোষ সভার ব্যাপারটি হচ্ছে যে তারা রিপাবলিকানরা ওবামা কেয়ার, যেটাকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বলা হয়, সেই অ্যাক্টের যে সেই সাবসিডি অব্যাহত রাখার ব্যাপারে তারা যদি আলোচনার টেবিলে আসেন তাহলে অন্তত এই সপ্তাহের মধ্যেই এই শাটডাউন প্রত্যাহার করে নেওয়া সম্ভব।
কিন্তু রিপাবলিকান নেতৃত্ব এবং ডেমোক্রেটিক নেতৃত্ব এখনো একে অপরকে দোষারোপ করার কাজেই বেশিরভাগ ব্যস্ত। অতএব আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে না, এই এই আশঙ্কা করা হচ্ছে যে এই এই শাটডাউন দীর্ঘায়িত হবে, কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সিনেটরদের মধ্যে বেশ কয়েকজন এগিয়ে এসেছেন এই সমস্যাটি দ্রুত সমাধান করতে। প্রায় অক্টোবরের 1 তারিখ থেকে এই শাটডাউন শুরু হয় এবং আজকে অক্টোবরের 19 তারিখ, প্রায় 3 সপ্তাহ হতে চললো এই শাটডাউন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে একটি শাটডাউন 39 দিন পর্যন্ত স্থায়ী ছিল। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সেটি আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে আপনারা জানেন অনেকেই আমরা এই এই বিশেষ করে বর্তমানে আমরা এই ডিমেনশিয়ার ব্যাপারে খুব বেশিরভাগ ভাবে খুব মানে আতঙ্কিত আছি, উদ্বেগের মধ্যে আছি, কারণ ইদানিং যুক্তরাষ্ট্রের ডিমেনশিয়া রোগের প্রকোপ প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে। তবে আজকে ফ্রান্সের একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে যারা ভিটামিন B2 বেশি পরিমাণে গ্রহণ করে থাকেন, সেই ভিটামিনটা আসলে ফার্মাসিউটিক্যাল নেম হচ্ছে রিবোফ্লাভিন, অর্থাৎ ভিটামিন B12 যারা বেশি মাত্রায় গ্রহণ করে থাকেন তাদের প্রায় 49% কমে যায় তাদের এই ডিমেনশিয়া হওয়ার ক্ষেত্রে, তারা সেখান থেকে রক্ষা পেতে পারেন। তবে আমরা সাধারণভাবে যে সমস্ত খাওয়া দাওয়া করে থাকি তার মধ্যে ভিটামিন B2 থাকেই, কিন্তু তারপরেও যারা অতিরিক্ত ভিটামিন B2 সেবা নিয়ে থাকে, ভিটামিন গ্রহণ করে থাকেন, তাদের ডিসেবলিং ডিমেনশিয়া অর্থাৎ ডিমেনশিয়াকে ঠেকানোর ক্ষেত্রে প্রায় 49% ভাবে তারা সফল হন। এই স্টাডিটি তারা করেছেন ভিটামিনস এর উপরে, এবং এই জাপানে এই এই গবেষণাটি করা হয়েছে, এবং তারা 15 বছর ধরে এই আপনার এই বিষয়ে গবেষণা করছে ডিমেনশিয়ার উপরে এবং এই ভিটামিন, এবং সেটি ভিটামিন B2 প্রভাব ডিমেনশিয়া রোধ করার ক্ষেত্রে কিংবা হ্রাস করার ক্ষেত্রে। এবং সেই গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন, সেখানে তারা পাবলিশ হয়েছে, এবং তারা সেখানে দেখিয়েছে গবেষণার মাধ্যমে যারা নিয়মিতভাবে রিবোফ্লাভিন যেটা ভিটামিন B2 তারা গ্রহণ করে থাকেন, তারা প্রায় 49% হারে কমে যায় তাদের ডিমেনশিয়া হওয়ার জন্য। এবং আরেকটা জিনিস বলেছেন, যদিও অনেকেই নিয়মিতভাবে ভিটামিন B12 সেবন করে থাকেন, B12 অবশ্য ডিমেনশিয়ার ব্যাপারে খুব একটা প্রভাব, ডিমেনশিয়া রোধ করার ব্যাপারে কিংবা ডিমেনশিয়ার আক্রান্ত হওয়ার বিষয়কে হ্রাস করতে পারে কিনা এই বিষয়ে গবেষণার পরে ভিটামিন B12 এর প্রভাব ততটা লক্ষ্য করা যায়নি যদিও। আর তা সত্ত্বেও তারা বলেছেন, শেষ কথা হিসেবে তারা বলেছেন যে নিয়মিতভাবে ভিটামিন B2 গ্রহণ করলে ডিমেনশিয়ার আশঙ্কা 49% হ্রাস পায়। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আর মাত্র 3টি সপ্তাহ খুব সম্ভবত বাকি রয়েছে, 3 সপ্তাহের কম সময় বা 2 দিন বেশি আছে, 3 সপ্তাহ না 2 সপ্তাহ বোধ হয়। আজকে যদি 19 তারিখ হয় তাহলে 11 আর 4 15 দিন, 2 সপ্তাহ সামান্য বেশি বাকি আছে এখনো পর্যন্ত। আর জোহরান মামদানি, আজকে সর্বশেষ যে জরিপটি গতকাল নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে জোহরান মামদানি 48% ভোটে সমর্থন পাচ্ছেন, 36% ভোট এই 33% ভোট রয়েছে অ্যান্ড্রু কুমোর, এবং 15% ভোট এখনো রয়েছে। তবে তার ভোট কিছুটা কমে যেতে শুরু করেছে কার্টিস স্লিওয়ার, রিপাবলিকান প্রার্থী। এবং টাইম ম্যাগাজিন আজকে অনানুষ্ঠানিকভাবে বলা যায় যে জানিয়েছে যে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। এই তথ্যটি আজকে দিয়েছে টাইম ম্যাগাজিন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুরু করি অনুষ্ঠান অন্যান্য বিষয়গুলো। আমরা শুরু করব আজকে হাসান ভাইকে দিয়ে। হাসান ভাই, আপনাকে ওয়েলকাম। প্রথমেই আমরা আজকে বলে রাখি সবাই পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের যারা জয়েন করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। হাসান ভাই আছেন, হাসান ফেরদৌস ভাই, জয়নাল আবেদিন, ইব্রাহিম সিদ্দিক খোকন এবং শাহাব ভাই আছেন আমাদের সাথে। সো আজকে যে সাবজেক্টটা আপনার সাথে আলোচনা করতে চাই, প্রথমে আলোচনা করতে চাই যে
ভুল পথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একটা বিষয় আছে। বাট আগে একটু জেনে নিই, আমরা কয়েকদিন থেকে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে আপনার রিফিউজি পলিসি, এই পলিসিকে চেঞ্জ করার একটা উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, যাতে তার শ্বেতাঙ্গদের যে প্রাধান্য, এই প্রাধান্যকে প্রতিষ্ঠা করার তার একটা মূল লক্ষ্য। এবং এটা এই যে পরিকল্পনা ফাঁস করে দিয়েছে আপনার নিউ ইয়র্ক টাইমস। সো এটা এক্সাক্ট পরিকল্পনাটা কিভাবে তিনি করতে চান, এটা আপনার? সবাইকে শুভেচ্ছা। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেবার পর থেকেই আমেরিকায় আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ইনফ্যাক্ট তিনি পুরোটাই বন্ধ করে দিয়েছিলেন। নতুন যে প্রস্তাব আসছে সেই প্রস্তাবে বলা হচ্ছে যে বাইডেন প্রশাসনের সময়ে নাম্বার অফ রিফিউজিস টু বি অ্যালাউড ধরা হয়েছিল 1,25,000 উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া হবে, অ্যাসাইলাম সিকারকে আশ্রয় দেওয়া হবে। সেটা কমিয়ে করা হচ্ছে, প্রস্তাব করা হয়েছে 7,500, 1.25 লক্ষ থেকে কমিয়ে 7,500। শুধু তাই না, এই যে আপনি যে ডকুমেন্টের কথা বললেন, যে ডকুমেন্ট নিউ ইয়র্ক টাইমস কোট করছে, যেটা এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন রিভিউ করছে, ট্রাম্পের অনুরোধে এই প্রস্তাবগুলি তারা এনেছে। ট্রাম্প বলেছে কিভাবে আমরা আমেরিকান উদ্বাস্তু পলিসি আমরা ঢেলে সাজাতে পারি, তারই পরিপ্রেক্ষিতে এই প্রস্তাবটা এসছে। এবং তারা বলছে যে আমেরিকা হবে আমেরিকানদের জন্য। এটা স্টিফেন মিলারের সরাসরি কোট, আমেরিকা শুড বি ফর আমেরিকানস অনলি। তো আমেরিকানরা কারা? যারা সাদা এবং যারা খ্রিস্টান। এটা ওপেনলি তারা বলছে যে শ্বেতকায় এবং খ্রিস্টান হচ্ছে, কারণ অন্যান্য সংস্কৃতির, অন্যান্য সভ্যতার লোকদের আগমনের ফলে আমেরিকার যে ট্রেডিশনাল ক্যারেক্টার তা ক্ষুণ্ণ হচ্ছে, আমরা পলিউটেড হয়ে পড়ছি। সেই জন্য ফোকাস হবে অনলি অন হোয়াইট অ্যান্ড ইউরোপিয়ানস। হোয়াইট বলতে বোঝাচ্ছে মূলত হোয়াইট সাউথ আফ্রিকানস। আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন থেকে বর্ণবাদী শাসন ব্যবস্থা সেখানে চালু ছিল, অ্যাপার্থাইড চালু ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেখান থেকে 3 ডজন হোয়াইট সাউথ আফ্রিকানকে অলরেডি আশ্রয় দেওয়া হচ্ছে, এই যুক্তিতে যে হোয়াইট সাউথ আফ্রিকানরা নাকি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের শিকার। হোয়াইট আফ্রিকানরা এখন যেহেতু সেখানে কালো মানুষদের রাজত্ব, ফলে হোয়াইট আফ্রিকানরা সেখানে কালো মানুষদের আক্রমণের শিকার। যদিও কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো প্রমাণ নেই যে আলাদা করে হোয়াইট আফ্রিকানরা আক্রমণের শিকার হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই নতুন ডকুমেন্টে বলা হচ্ছে যে ফোকাসটা হবে আমেরিকান ইমিগ্রেশন পলিসি অন হোয়াইট পিপল অ্যান্ড অন ইউরোপিয়ানস অ্যান্ড অনলি অন দোজ পিপল যারা ইংরেজি বলতে পারে। আমি জানি এর আগের দিন মধ্যে আপনারা কথা বলেছিলেন যে পরীক্ষা, আমাদের যেই সিটিজেনশিপ পরীক্ষা, তাও কিন্তু বদলে যাচ্ছে। যার ফোকাস হবে যে অনেক বেশি সে সমস্ত সুযোগ পাবে যারা ইংরেজি বলতে পারে, যারা ইতিমধ্যে শিক্ষিত, যারা আমেরিকান ইতিহাস ভালো করে জানে। এই যে তারই একটা ফলশ্রুতিতে নতুন যেই প্রস্তাবগুলি আসছে যে আমেরিকা ফর আমেরিকানস হু ক্যান স্পিক গুড ইংলিশ, কোনো যারা ইংরেজি ভালো জানে, যারা ইতিহাস ভালো জানে, এবং যারা সাদা এবং খ্রিস্টান। So this is the plan, original plan, right? এই অরিজিনাল, এটা এই মুহূর্তের প্ল্যান। অরিজিনাল বলবো না আমি, এই মুহূর্তের প্ল্যান। এটা এই মুহূর্তে রিভিউ করা হচ্ছে, রিভিউ হচ্ছে। যে সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে এতদিন আমেরিকায় আশ্রয় নিত কারা? যারা পলিটিক্যালি পারসিকিউটেড, রাইট, অথবা দেশ থেকে পালাচ্ছে হয় দুর্ভিক্ষের জন্য বা রাজনৈতিক অসন্তোষের জন্য। মনে করা যায় নিকারাগুয়া থেকে বা আই ডোন্ট নো এনি কান্ট্রি, বলিভিয়া থেকে। তার দেশে তারা থাকতে পারছে না, নানা কারণে তারা আশ্রয় নিচ্ছে এখানে এসে। সবাই বাদ 1,25,000 থেকে নেমে করা হবে 7,500। এবং শুধুমাত্র তারাই যারা এদের চোখে আমেরিকান সংস্কৃতি ও সভ্যতার অঙ্গীকার। মানে রংটা সাদা হতে হবে, রংটা আরো বলছে তারা, আরো ইন্টারেস্টিং কথা তারা বলছে যে ইউরোপে অনেক শ্বেতকায়, অনেক হোয়াইট ইউরোপিয়ানরা এই মুহূর্তে আক্রান্ত হচ্ছে তাদের রাজনৈতিক মতবাদের জন্য। এটা কারা? মূলত এক্সট্রিমিস্ট হোয়াইট সুপ্রিমেসিস্ট, যারা মনে করা যাক জার্মানিতে নাৎসিপন্থী, ফ্যাসিস্ট পন্থী পলিটিক্যাল সমর্থকেরা, যারা সরকারের হাতে নিগৃহীত হচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার ব্রিটেনে চরমপন্থীরা আছে, কিন্তু একই কথা। মানে আমি হচ্ছে ইউরোপিয়ানদের আর কি, ইউরোপিয়ানদের জন্য এই যে সমস্ত ইউরোপিয়ানরা, শ্বেতকা ইউরোপিয়ানরা, তাদের সরকারের হাতে নিগৃহীত, তাদের চোখে নিগৃহীত, তাদের মতবাদের জন্য। আপনারা জানেন
6 মাস আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানি যে কি ভাষণ দিয়ে এসেছেন, সে ভাষণে তিনি বলেছেন তোমরা ইউরোপিয়ানরা অপরাধী। কি অপরাধী? যে তোমরা ভিন্ন মতকে অ্যালাউ করো না। ভিন্ন মত বলতে কি বোঝাচ্ছে? হোয়াইট ইউরোপিয়ানদের কথা তোমরা শোনো না। জার্মানিতে কোন এএফডি বলা হয়, অল্টারনেটিভ ফর জার্মানি দল আছে, যে দলের মূল বক্তব্য হচ্ছে যে এদেশে আর আমরা তুর্কিদের আশ্রয় দেব না, সিরিয়ানদের আশ্রয় দেব না, জার্মানি হবে জার্মানদের জন্য। তাদেরকে এখন আমেরিকায় ওয়েলকাম করবার জন্য এই নতুন প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনি জানেন যে আফ্রিকান প্রেসিডেন্ট কিছুদিন আগে যে হোয়াইট হাউসে এসেছিল, এক্স্যাক্টলি তাকে বলা হচ্ছিল হ্যাঁ তোমরা নাকি হোয়াইটদেরকে আক্রমণ করছো। প্রেসিডেন্ট ট্রাম্প একটা লম্বা কাগজ হাতে নিয়ে বসে একটা প্রশ্ন করছিলেন। এক্স্যাক্টলি, এবং এটা ভিডিও রেকর্ড করা হচ্ছে। মূল লক্ষ্য ছিল যে রামাফোসা সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে অপমান করা, ঠিক যেভাবে কিনা আমাদের ইউক্রেনের প্রেসিডেন্টকে কিন্তু অপমান করা হয়েছিল ভিডিও ক্যামেরার সামনে। একই কায়দায়, কোনো প্রমাণপত্র ছাড়া, কোনো যুক্তি ছাড়া বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতকায়রা নির্যাতনের শিকার। মাথা রাখতে হবে যে দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন দেশের 1/4 মানুষ পুরো দেশের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। অ্যাপার্থিড বলে একটি অতি কঠোর, অতি 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 লজ্জাজনক একটি বর্ণবাদী ব্যবস্থা ধরে রেখেছিল। তাকে বদলিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে মেজরিটি রুল এসছে। একথা ঠিক যে দক্ষিণ আফ্রিকায় অনেক ভায়োলেন্স হয়, কিন্তু ভায়োলেন্স শিকার শুধুমাত্র হোয়াইটরা নয়, কিন্তু ভায়োলেন্সের মূল শিকার কিন্তু নন হোয়াইটরাই, কালো মানুষের আক্রমণে বেশি শিকার। আলাদা করে হোয়াইটরা আক্রান্ত হচ্ছে না। জেল কাটলেন আপনারা এক্স্যাক্টলি বিকজ অফ দিস। এক্স্যাক্টলি। আমার প্রশ্ন শেষ হয়নি। আমি জানি আপনার মুখটুক কালো করে বসে আছেন, আপনি কেন আমার জানা আছে এটা, বাট আমার কিছু প্রশ্ন আছে এই বিষয়ে যেটা বললেন। সো আপনি তো জানেন যে আমাদের ভিউয়ার, আমাদের যে অবজেক্টিভ যেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে। সো এই যে তার যে পলিসি, আপনার হোয়াইট সুপ্রিমেসি পলিসি যেটা ট্রাম্পের, এই পলিসি যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে বাংলাদেশিরা অনেকে, আপনি জানেন যে বাংলাদেশি এখন যারা আসে এই দেশে অলমোস্ট 90% আমার মনে হয় পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার, যারা এখানে আসে অভিবাসনের আপনার স্বপ্ন নিয়ে, তাদের ম্যাক্সিমাম যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তাদেরটা বাদ দিলাম, বাট যারা আসে অন্যভাবে তারা অলমোস্ট সবাই পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করে। এখন এই যে পলিসি, এই পলিসিতে বাংলাদেশি বা অন্য দেশ যারা আছে, কালার পিপুল যারা, তাদের অবস্থানটা কি হবে বলে আপনার মনে হয়? তাহলে আমি বোধহয় বুঝিয়ে বলতে পারিনি। এই প্রোগ্রামটা একটাই লক্ষ্য, তা হচ্ছে নন হোয়াইটদের আগমনকে ঠেকানো। কারণ আপনি যদি নন হোয়াইট হন, ইব্রাহিম চৌধুরী খুব ফর্সা মানুষ, তিনি হয়তো বা হোয়াইট বলে চালাতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষ তো তার মধ্যে ফর্সা নয়। ফলে আমাদের দেশে যারা আসবেন কালো মানুষ, বাদামি মানুষ, তো আমাদের নয়, ভারত থেকে, সারা বিশ্ব থেকে যে কালো মানুষ আসবেন, তারা কিন্তু বিপদে পড়বেন। এটা একটা ব্যাপার। আপনারা দেখেছেন যে অ্যাসাইলাম যে পরীক্ষাটা উদ্বাস্তুদের জন্য যে পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, সেই ব্যবস্থায় কিন্তু প্রায় আমাদের অধিকাংশ মানুষ বিপদে পড়ে যাবেন। আমরা ইংরেজি বলি না, আমাদের বাবা মা বুড়ো মানুষ ইংরেজি বলে, কি করে তারা পাশ করে পরীক্ষায়? ফলে মূল লক্ষ্যটাই হচ্ছে যাতে করে নন হোয়াইটদের আগমনটাকে রেস্ট্রিক্ট করা যায়। কারণটা কি? ব্যাখ্যাটা খুব সুন্দর ব্যাখ্যা। তা হচ্ছে যে তোমাদের কারণে আমাদের সংস্কৃতি, আমাদের আমেরিকান সংস্কৃতি পলিউটেড হচ্ছে। তোমাদের ধর্ম, তোমাদের ভাষা, তোমাদের কালচার, মানে দুটো কনসেপ্ট এখানে কাজ করে। একটাকে এরা বলে মাল্টি কালচারালিজম, একটা হচ্ছে অ্যাসিমিলেশন। ইউরোপে একসময় খুব চাপ ছিল অ্যাসিমিলেট করতে হবে, সবাইকে এক হয়ে যেতে হবে। যেমন ফ্রান্সে সবাইকে কিন্তু ফরাসি কালচারকে গ্রহণ করতে, এটাকে বলে অ্যাসিমিলেশন। আর আমরা এই যে আমেরিকা গড়েছি, আমরা এটাকে বলি আমরা মাল্টি কালচারালিজম। এখানে আপনি বাঙালি হয়ে কিন্তু বাস করতে পারেন, আপনি একজন বলিভিয়ান হয়ে বা একজন জার্মান, অন্য দেশের মানুষ হয়ে আপনি কিন্তু আপনার সংস্কৃতি বজায় রাখতে পারেন। বলা হচ্ছে যে এর ফলে আমেরিকা তার মৌলিক যে চেহারা হারাচ্ছে। সে কারণেই আমেরিকাটাকে বানাতে হবে আমেরিকানদের জন্য, অর্থাৎ পিপল হু আর হোয়াইট, who are Christian and possibly who are conservative. রাইট। সো এর সাথে একটা প্রশ্ন আসছে যে ট্রাম্প সাহেব তো শুধু এটাই করেন, উনি তো কিংশিপ চালু করার একটা, মানে অনেকে মনে করেন যে কিংশিপ, এটা কয়েকদিন আগে ইব্রাহিম সাহেবের সাথে কথা বলছিল, একটি 11 বছরের শিশু, এবং সেও তার আপনার ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করছিল, এবং উনি বলছিলেন যে এইভাবে যদি আমেরিকায় রেডিক্যালিজম আপনার এক্সপ্লোর করে তাহলে তো বেশ ডেঞ্জারাস। এটা খুব, আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই কি ঘটছে আমেরিকা এই মুহূর্তে। আমি বললাম উল্টো পথে চলছে আমেরিকা কেন। আজকে কয়দিন শাটডাউন হয়েছে, 3rd উইক আমাদের চলছে, তাই তো? পৃথিবীর কোন দেশে 3 সপ্তাহ ধরে
ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন হয়েছে, কার কোনো হেলদোল নেই। শুধু তাই না, এই শাটডাউনকে ব্যবহার করে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন সরকারি চাকুরি থেকে লক্ষ লক্ষ লোককে বাদ দিচ্ছেন। শিক্ষা বিভাগকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ, আমেরিকান ফেডারেল গভর্নমেন্টের মূল নাম্বারটা হচ্ছে 2.2 মিলিয়ন, 22 লক্ষ লোক কাজ করে। এই নাম্বারটা কমিয়ে প্রবলি 1 মিলিয়ন বা 1.5 মিলিয়নে করা হবে, এমন একটা প্ল্যান তারা নিয়েছে। ফলটা কি দাঁড়াবে? এই সপ্তাহ থেকে আপনারা দেখবেন আপনাদের সোশ্যাল সিকিউরিটি চেক আপনারা পাবেন না, ভেটারেনও তাদের বেনিফিট তারা পাবে না। খুব শীঘ্রই দেখবেন যে আপনারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার্সরা তারা তাদের বেনিফিট পাবে না। এখন অনেকে বাধ্য হয়ে কাজ করছে, এটাকে বলে ফার্লো। ফার্লো মানে আপনি কাজ করবেন কিন্তু বেতন পাবেন না। আপনি কাজ 9 লক্ষ লোক, 900,000 লোক যারা কাজ করছে বেতন পাচ্ছে না, আর 7 লক্ষ লোককে বলা হয়েছে তোমরা বেতনও পাবে না কিন্তু কাজ করতে হবে, বিকজ তোমরা এসেনশিয়াল ওয়ার্কার্স। এই অবস্থায় পৌঁছেছি আমরা। বিশ্বের কোন দেশে আপনি দেখেছেন যে সরকার নিজের সরকারকে বন্ধ করে, গভর্নমেন্টের শাটডাউন করে দিয়ে একের পর এক বিভিন্ন ডিপার্টমেন্টকে শেষ করে দেয়? কোন দেশে আছে? এইটা একটা ব্যাপার। 2 নম্বর, লক্ষ্য করে দেবেন যে আমরা এতদিন গর্ব করতাম কি আমেরিকা আইনের দেশ। কিছুদিন আগে আমার সাথে তর্ক হচ্ছিল ইব্রাহিম চৌধুরী, সবার জন্য আইন সমান বলেছি না আমরা? জি জি। ডিপার্টমেন্ট অফ জাস্টিস হচ্ছে গিয়ে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তারা কি করছে এই মুহূর্তে? যাদেরকে প্রেসিডেন্ট মনে করছেন আমার শত্রু, আমার পলিটিক্যাল এনিমি, একের পর এক, আর অনেকে কিন্তু রিপাবলিকান, যেমন জন বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের প্রথম অ্যাডমিনিস্ট্রেশনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগে? যে তিনি তার ক্লাসিফাইড ডকুমেন্ট বেহাত করেছেন। ভুলে যাবেন না যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এই মামলায় ফেসেছিলেন। তিনি প্রেসিডেন্ট না হলে কিন্তু এখন তার হয়তোবা জায়গা হতো অন্যত্র। তো সেই একই অভিযোগে জন বোল্টনের মতো লোককে গ্রেফতার করা হয়েছে, ইনডাইট করা হয়েছে। FBI প্রাক্তন চিফকে ইনডাইট করা হয়েছে, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলকে ইনডাইট করা হয়েছে, সম্পূর্ণ ফ্লিমজিয়াস গ্রাউন্ডে। আর্গুমেন্টটা কি? কারণটা কি? এরা সবাই প্রেসিডেন্টের চোখে তার শত্রু। উনি স্পষ্ট বলেছেন, প্যাম ব্যান্ডি আমাদের যে অ্যাটর্নি জেনারেল, তাকে তিনি টেক্সট পাঠিয়েছেন, ভুলে এটা ছাপা হয়ে গেছে। তা হচ্ছে, প্যাম, কোন অ্যাকশন তুমি নিচ্ছ না কেন? আপনি ভেবে দেখুন, আমরা আমেরিকায় আমরা কি বলতাম যে আমাদের ডিওজে এর সাথে রাষ্ট্রের প্রতি কোন সম্পর্ক নেই, এটা ইন্ডিপেন্ডেন্ট। সেখানে আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিচ্ছেন, প্যাম টেক অ্যাকশন। শুধু তাই না, উনি বলছেন যে ভার্জিনিয়ার যেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডিসএগ্রি করেছে FBI চিফকে, কমিকে প্রসিকিউট করতে, তাকে বাদ দিয়ে এই মেয়েটাকে নাও। আমার পার্সোনাল অ্যাটর্নি খুব ভালো, তাকে নেওয়া হয়েছে এবং তিনি, তার কোন অভিজ্ঞতাই নেই প্রসিকিউশনে, তাকে নেওয়া হয়েছে এবং একদিন পরে তিনি ইনডাইট করেছেন কমিকে। মানে একটা, এই যে বললাম না নো কিংস ডে আমরা কতকাল অবজার্ভ করেছি, নো কিংস ডে কেন বলছি আমি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পটা ক্রমান্বয়ে এত ক্ষমতা অর্জন করছেন এবং কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। আমি বলছি কংগ্রেসের ভেতরে, রিপাবলিকানরা তো বটেই, ডেমোক্রেটরাও তো ক্ষমতাহীন। আমরা গতকাল কি দেখলাম? সারা আমেরিকা জুড়ে 2600টা মিনিমাম 2600 বিক্ষোভ হয়েছে, লক্ষ লক্ষ লোক প্রতিবাদ করেছে। প্রতিবাদ বক্তব্যটা কি? যে এই দেশে কোন রাজা রাজত্ব করতে পারবে। পৃথিবীর প্রথম, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ প্রজাতান্ত্রিক গণতন্ত্র এটা, পিপলস রিপাবলিক। অন্য কোন দেশে কিন্তু এই পিপলস রিপাবলিক এর আগে হয়নি। সেই দেশে আমরা দেখছি আমাদের চোখের সামনে, আমাদের সমর্থনে বা আমাদের সাহায্যে আমরা একটা অতি কর্তৃত্ববাদী রাজকীয় ব্যবস্থার পতন করছি। তার বিরুদ্ধে গতকাল ছিল প্রতিবাদ, লক্ষ লক্ষ লোক প্রতিবাদ অংশ নিয়েছে। আমি আশা করি আমাদের বন্ধুরাও, কেউ কেউ বাঙালিরাও এই প্রতিবাদে অংশ নিয়েছেন। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসবো আপনার কাছে আমেরিকান পলিসি নিয়ে কথা বলতে, বাট ইব্রাহিম যদি খুব সংক্ষেপে যদি জানতে চাই যে আপনি হাত তুলেছিলেন আগে, কেমন প্রশ্নটা কেমন লাগছে? 30 সেকেন্ডে বলি। উত্তর দেন আপনি। আমার প্রশ্ন ভাই, যে পুরো একটা পলিটিক্যাল সায়েন্সের বই আমার মাথার উপর উঠাইয়া দিল, এটার জবাব দেওয়া 30 সেকেন্ডই যথেষ্ট। প্রথম হচ্ছে যে কথা নিয়ে আলোচনার সূত্রপাত, এটা হচ্ছে যে ট্রাম্পের একটা পরিকল্পনার কথা। নিউ ইয়র্ক টাইমস এর মতো এটা পত্রিকা, যেটা সবসময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেগে আছে, তারা ফাঁস করেছেন। এখানে ফাঁস করার কি আছে? ডোনাল্ড ট্রাম্প মানে এই ইমিগ্রেশন পলিসির কথা আগে থেকে বলতেছিলেন, এবং এখানে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় যে আইন পরিবর্তন হয়ে যাবে,
যুক্তরাষ্ট্র এখনো সারা পৃথিবীর বিপন্ন মানুষদের আশ্রয় দিচ্ছে সে শ্বেতাঙ্গ হোক আর কৃষ্ণাঙ্গ হোক। এবং আফ্রিকায় যে শ্বেতাঙ্গরা নিগৃহীত হচ্ছে না, যখন মানুষ নিগৃহীত হয় বিপন্ন অবস্থায় পড়ে, তার শরীরের চামড়া সাদা হলে কি আমরা তার পক্ষে দাঁড়াবো না? এটা একটা কথা হইলো? মানে এখনো কিছু হয় নাই, আমরা খালি শুনছি হয়ে যাবে হয়ে যাবে। কিয়ামত নেমে আসছে, আপনাদের কথা শুনলে মনে হয় কিয়ামত নামে আসে নাই, সবকিছু স্বাভাবিক আছে। এই ট্রাম্পের বাপের কথায় এই আমেরিকার সমস্ত আইন আদালত পরিবর্তন হয়ে যাবে না। তিনি রাজনৈতিক কারণে যা বলছেন তার কথাই ফাইনাল না। এবং এই যে গতকালকে আমেরিকার মানুষ জবাব দিয়েছে, যেখানে আমরা কোনো কিংকের রাজত্ব দেখি না, ট্রাম্প হোক আর যাই হোক, তিনি একটি সময়ে রাজনৈতিক নেতা হিসেবে বেরিয়ে এসেছেন। তার প্রতি যে মানুষগুলো সমর্থন দিচ্ছে, এদের সমর্থন আনকন্ডিশনাল না, আপনি যা ইচ্ছে করবেন আপনি। এবং কোন কোন দিক থেকে এই সমস্ত প্রস্তাব ভালো, যে সমস্ত মানুষ নথিপত্রহীন ভাবে এই দেশে আছে, আগে তাদের ব্যাপারে একটা সুরাহা হোক, তারপরে আপনি বাইরে থেকে লুক আনেন। একদিকে আপনি বর্ডার খুলে দিবেন, আমাদের এখানে বছরের পর বছর যারা ওই বাংলাদেশ থেকে আসছেন আমাদের ভাইয়েরা, বিভিন্ন কায়দা কানুন করে এসে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় যাচ্ছেন, তাদের মামলাগুলো শুরু হওয়া অপেক্ষা। আপনি যদি আসতেই থাকেন, আপনার এই লুকোবলন নাই, আপনি মাথা বাড়ি প্রশাসন করে রাখবেন, লোকজন কাজ করবে না, সরকারি অর্থ ব্যয় বাড়বে, এইসবের নিলেও আপনি জন বল্টনের বিরুদ্ধে এই আপনাদের অনুষ্ঠানে এই কথা বলছে, যখন জন বল্টন আপনার বিচারের সম্মুখীন হয় তখন আমরা হাউমাউ লেগে। মানে ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলার জন্য আবু তাহের সাহেব, আপনারা পাইলে এটা নিউ ইয়র্ক টাইমসই লেখক আর মানে এটা আপনার টাইম টেলিভিশনে হোক, মানে এটাকে আমরা খুব গুরুত্ব দেই, এটা খুব ভালো। মানে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আমার প্রশ্ন ছিল যে যে চিত্রটা এখানে চিত্রায়িত হলো, রাইট? এই চিত্রটা কার চিত্র? হাসান ভাই চিত্রায়িত করছেন? না না, এটা তো আপনাদের আঁকা চিত্র। আমি তো ওই চিত্র দিয়ে আপনি ক্যানভাস দেখি না। ওকে, আমি তো দেখি বললাম যে এই চিত্রটি কেমন লাগছে আপনার? জাস্ট এই কোশ্চেন। আমি তো এই চিত্র আমি তো আমার লেন্স দিয়ে দেখি, আমি তো আপনার আঁকা চিত্র দিয়ে দেখি না। ওকে, সো আপনার লেন্স তো এটা অন্য লেন্স, এই লেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। এনিওয়ে, এটা পরে কথা বলি, এটা নিয়ে তর্ক করতে হবে অনেকক্ষণ। জানাল ভাই, আমি পরে যাব একটা আমেরিকান ফরেন পলিসি এবং গাজা নিয়ে একটা আলোচনা করবো। কাজী ফৌজিয়া এবং জানাল ভাই আপনারা আছেন, একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আলোচনা করতে চাই। জানাল ভাই, যেহেতু আপনারা বাগ করেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, এবং অ্যাডভোকেসির পার্ট যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনারা অ্যাডভোকেসি করেন শুধু বিভিন্ন ইস্যু নিয়ে, বাট আমরা তো মাঠে কাজ করি। মাঠে অনেকে বলছে যে আমরা বাংলাদেশি লিডারশিপ যারা আছেন, আপনারা যারা আছেন লিডার বাংলাদেশি কমিউনিটির, বিভিন্ন সময় যারা আপনারা যারা মূলধারায় বিভিন্ন মঞ্চে যান, মূলধারার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেন, বাট বাংলাদেশি কমিউনিটির ডিমান্ড কি ইন ফিউচার, হাউ দি কমিউনিটি উইল বি লিড ইন নিউ ইয়র্ক সিটি পলিটিক্স। মনে করলাম আগে পুরো যুক্তরাষ্ট্রে বললাম না, নিউ ইয়র্ক সিটি পলিটিক্সে বাংলাদেশি কমিউনিটির কি করণীয়, কি করা উচিত, বাংলাদেশি কমিউনিটির চাওয়া পাওয়া কি আছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা কারো নেই। আমরা শুধু যাচ্ছি, আমরা ডোনেট করছি অথবা স্লোগান দিচ্ছি, মিছিল করছি, কিন্তু সবাই যার যার সে বলতেছে যে আমাদের কমিউনিটির জন্য এটা প্রয়োজন, আমাদের কমিউনিটির জন্য এটা প্রয়োজন, বাট বাংলাদেশি কমিউনিটি হোয়াট দে ওয়ান্ট, এই ধরনের কোনো ডিটারমিনেশন, কোনো মানে কি আমাদের প্রয়োজন, আমরা কি চাই, এই ধরনের কোনো ডিমান্ড এখন পর্যন্ত কেউ শুনে নাই। হোয়াট ইজ দ্য আনসার? কে বলবে? আপা বলবেন না আমি বলবো? না, আপনাকে বলছি, আপনি বলুন। জি, ধন্যবাদ প্যানেলিস্ট সবাইকে, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। যে বিষয়টি তাহের ভাই উত্থাপন করছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তের জন্য যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা এমন একটি নিউ ইয়র্ক সিটির রাজনীতির ক্ষেত্রে এমন একটা পর্যায়ে এই মুহূর্তে আছি, সেটি হচ্ছে যে আমাদের যে মেয়রিয়াল ইলেকশন আগামী 25 তারিখ থেকে আর্লি ভোটিং শুরু হবে, 4 তারিখে জেনারেল ইলেকশন। তো এই মেয়রের কাছে এবং অন্যান্য যারা পলিটিশিয়ান যারা বিভিন্নভাবে প্রার্থী হচ্ছে অ্যাসেম্বলিতে, সবার কাছেই আমাদের কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। কিন্তু এখন যেই জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে যে আগে তো ইলেকশনটা হতে হবে, আগে সবাইকে ভোট দিতে যেতে হবে, নির্বাচিত করতে হবে। তারা বারবারই বলছে, যেমন এরিক আদমের সাথে আমাদের মিটিং হয়েছিল,
আপনারা জানেন। এবং বিল্ডার ব্লাজিও থেকে সাথে আমাদের মিটিং হয়েছিল। মোটামুটি আমরা এই দুইটা প্রশাসনকে প্রত্যক্ষভাবে আমরা নির্বাচনে সহযোগিতা করেছি এবং তাদের কাছে আমাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটি হয়তো 10টা দাবি ছিল, ছোটখাটো 2-1টা দাবি, যেমন আমাদের স্কুলে হালাল ফুড, কোশার ফুডের দাবিটা বাস্তবায়িত হয়েছে, আমাদের স্কুলের ঈদের ছুটিটা বাস্তবায়িত হয়েছে, এইভাবে ছোটখাটো আজানটা বাস্তবায়িত হয়েছে। এই বছর থেকে দেওয়ালি ছুটিটা হচ্ছে। তো এই ধরনের ছোটখাটো জিনিসগুলো হয়েছে, কিন্তু আমাদের যেটি মূল লক্ষ্য এখন, যে প্রশাসনে বিশেষ করে বাংলাদেশিদের তেমন একটা উল্লেখযোগ্য কেউ ছিল না, যেমন কমিশনার লেভেলে, কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং মানে সিটি প্রশাসনে সেই ব্যাপারে দেন দরবার চলতেছে। আমাদের পক্ষ থেকে অলরেডি আমরা বিভিন্নভাবে আমরা আগামী দিনে যারা আসবেন, বিশেষ করে জোরান মামদানির সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তিনি যেভাবে বলছেন যে আগে যেভাবে আপনাদের যে খারাপ অভিজ্ঞতা সেটাকে আমরা রিভার্স করার চেষ্টা করব, যে আমি যদি নির্বাচিত হই সেখানে কোয়ালিটি মানে কি বলে লয়াল এবং কোয়ালিফিকেশনের দিক থেকে বিবেচনা করে আমি সেখানে আমার প্রশাসনে নিয়োগ দেয়া হবে। এই মানে এর বাইরে এই মুহূর্তে আসলে আমাদেরকে আর কি বলবে। প্রথমে তো আপনি যেটা বলছেন আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনাকে এর জন্য প্রিপারেশনের প্রয়োজন আছে। আমি কাজী ফুজাকে জিজ্ঞেস করবো যে কাজী ফুজি, আপনি কি মনে করেন যে বাংলাদেশি কমিউনিটি হ্যাজ দ্যাট কাইন্ড অফ প্রিপারেশন, যে সে অ্যাবাউট জোহরান মামদানি উইন করলেন ইলেকশনে এবং তিনি বললেন যে ক্যান আই হ্যাভ এ লিস্ট ফ্রম বাংলাদেশি কমিউনিটি, যে আপনারা কাদেরকে কোন পদে কিভাবে আপনারা সাজেস্ট করেন? ডু ইউ হ্যাভ এনি লিস্ট অফ দিস? আমি মনে করি যে জোহরান মামদানির ক্যাম্পেইনের জন্য যারা কাজ করতেছে তারা সবাই তাদের নিজের মতো ক্যান্ডিডেট পুশ করতেছে এখন এই মুহূর্তে। প্রতিটা গ্রুপই তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে পুশ করতেছে। আমি যেটা বুঝি আর কি নিরপেক্ষ জায়গা থেকে, যে প্রতিটা মানুষই চায় তাদের ছেলে মেয়েরা মেয়র অফিসে ঢুকুক অথবা আত্মীয় স্বজন মেয়র অফিসে ঢুকুক। কিন্তু আমি যদি বলি যে কোয়ালিটির দিক থেকে যোগ্যতা রাখার মতন বাংলাদেশি কমিউনিটিতে আমাদের লোক আছে, লোক যে নাই তা না, লোক আছে, কিন্তু আমাদের সেই কালেকটিভ জায়গাটা নাই। প্রতিটা মানুষ শুধু তার নিজের লোক চায়, যে সংগঠনই হোক শুধু তার নিজের লোক চাচ্ছে। আর এই যে নিজের লোক চাওয়াতে তার মানে জোহরানের অফিস এই মুহূর্তে ক্লান্ত, যে এটা কি সবাই শুধু তার নিজের লোক ঢুকাবে, এটার তো কোনো কালেকটিভ এফোর্ট নাই। আমাদের ওই কালেকটিভ প্ল্যাটফর্মটা তৈরি হয় নাই। আমরা এখনো মানে গত বছর পর্যন্ত আমাদের যখনই একটা পলিটিশিয়ান ক্যাম্পেইন করতো, আপনি দেখতেন সোসাইটি বা এথনিক অর্গানাইজেশনের কোনো একটা সেলিব্রেশন হচ্ছে বা একটা প্রোগ্রাম হচ্ছে, 21শে ফেব্রুয়ারি বা বৈশাখ হচ্ছে, ওখানে এসে তারা ভোট চেয়ে যেত। আর তাদের সাথে ফটো সেশন পর্যন্তই আমাদের কাজটা ছিল। এই প্রথম জোহরান মামদানির জন্য আমাদের কমিউনিটি অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে। সত্যিকারের পলিটিক্যাল ক্যাম্পেইন যেভাবে মানুষ কাজ করে এইভাবে কাজ করতেছে সমগ্র কমিউনিটি। এবং যখন কাজ করতেছে তার পাশাপাশি ওই আক্সটাও চলে আসতেছে, আমার একে দিতে হবে এরকম একটা নেচার। কিন্তু আমি অনেস্টলি বলবো সেই কালেকটিভ জায়গাটা নেই। আমাদের অনেক দক্ষ যোগ্য লোক আছে, সেই লোকগুলোর জন্য সুপারিশ করার আমি একটা কালেকটিভ এফোর্ট এখনো দেখি না। আমাদের কি আপনি মনে করেন যে আমাদের একটি ফোরাম বা একটি কমিটি হওয়া উচিত, যে কমিটি রিগার্ডলেস অফ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট তারা collect করবে ডাটা ফ্রম দি কমিউনিটি অ্যান্ড দে উইল প্রপোজ একটা আপনার বেটিং করে একটা কমিটি বা একটা গ্রুপ বিল্ড আপ করবে, যে গ্রুপকে তারা বিভিন্ন জায়গায় বলবে যে ওকে এই জায়গায় দিতে পারেন, ওকে এই জায়গায় আমরা প্রপোজ করতে পারি, ওকে এই জায়গায় প্রপোজ করতে পারি। এইভাবে যে ব্লান্ট থাকা, যেমন আজকেও আমি দেখেছি জয়নাল ভাই নিজেও ছিলেন মুসলিম ডেমোক্রেটিক ক্লাব, যেটা ওদের উদ্যোগে আজকে একটা আপনার ক্যাম্পেইন প্রোগ্রাম ছিল। সেই ক্যাম্পেইন প্রোগ্রামে দেখেছি অনেক বাংলাদেশি আছেন সেখানে, ক্যাম্পেইন করেছেন অনেকে, রাইট? বাট আমি দেখেছি যে অন্যান্য কমিউনিটি দ্য ওয়ে দে আর ওয়ার্কিং অ্যান্ড আমাদের কমিউনিটি দ্য ওয়ে দে আর ওয়ার্কিং, রাইট? প্রত্যেক কমিউনিটির একটা টার্গেট প্রোগ্রাম আছে আপনার, প্রত্যেক কমিউনিটির, ফ্রম মাই এক্সপেরিয়েন্স। বাট আমার কাছে মনে হচ্ছে আমাদের কমিউনিটির এখন পর্যন্ত এই ধরনের টার্গেট বা আপনার গোল ওরিয়েন্টেড যে ক্যাম্পেইন বা গোল ওরিয়েন্টেড যে ওয়ার্ক উইথ দি পলিটিশিয়ান, এটা নাই। কারণ পলিটিশিয়ান তো নিজের পকেট থেকে দেবে না, সে তো অন্য জায়গা থেকে অন্য লোক নেবে, রাইট? হোয়াট ইজ দ্য প্রবলেম টু প্রপোজ
বাঞ্চ অথবা কিছু লোক, যেই লোকগুলোকে আমরা আমাদের বেটিং করে আমরা ঠিক করেছি এবং এরা যোগ্য লোক, এদেরকে তুমি দেখো ইয়ে করতে পারো কিনা। সত্যি কথা বলি, সেটা হলো আপনি মনে করেন বাক, মুনা, এবিপি, আশাল, ড্রামবিস, তারপরে আপনার ইদানিং শাহরিয়ার করেছে মাজবুর, জামাইকা মুসলিম সেন্টারের একটা বড় গ্রুপ আছে, মুসলিম সেন্টারের নামে না, তারা তাদের অংশটা নিয়ে কাজ করে। আপনার এরকম প্রচুর বাংলাদেশি খণ্ড খণ্ড গ্রুপগুলো, লাইক জেবিবি আছে, বিভিন্ন লোকেরা আছে, তারা বিভিন্নভাবে মেয়র ইলেকশনের সাথে কানেক্টেড এবং সবারই নিজেদের ক্যান্ডিডেট আছে, চয়েস আছে। কালেকটিভ প্ল্যাটফর্ম এখনো তৈরি হয় নাই। আমাদের মানুষদের মধ্যে এখনো ওই টেন্ডেন্সিটা আছে যে আমি সবচেয়ে বেশি যোগ্য, আমারই সবচেয়ে বেশি যোগ্য লোক আছে। যে যখন কথা বলে তখন সে নিজেকে সবচেয়ে যোগ্য করে প্রমাণ করে। একটা কালেকটিভ প্ল্যাটফর্ম আমরা এখনো তৈরি করতে পারি না, আমরা স্ট্রেস অবস্থায় আছি। আমার কনভারসেশন অনেকের ভালো লাগে না, কারণ আমি সত্য কথাটাই বলি, সেটা আর মুখের উপরেই বলি। আমরা খুবই স্ট্রেস এখনো, আমাদের সেই ইউনিটিটা নাই। আমি মনে করেন আমি জয়নাল ভাইকে হয়তো একটা কথা জিজ্ঞেস করি, বা জয়নাল ভাই হয়তো আমাকে কখনো একটা কথা জিজ্ঞেস করে, এই আমাদের রিলেশন। কিন্তু এই যে আরো সবাই আছে, সবাইকে নিয়ে যে আমরা একটা যৌথ জায়গা বানাবো, যে চলেন এতগুলো লোক আমরা চিন্তা করতেছি, এর থেকে আমরা রেজিমি দেখে চলেন কালেকটিভ ভাবে যোগ্য, ওই জায়গাটা আমাদের এখনো হয় নাই। ওইটা হইতে আরেকটু সময় লাগবে। কিন্তু এইবারের যেই জিনিসটা হবে সেটা হলো পার্সোনাল রিলেশনে যারা আগায় আছে তারাই ওই কাজটা করতে পারবে, কিন্তু আমাদের ব্যাপারটা ভিন্ন, আমরা এইভাবে কাজটা করছি না। আমরা একটা আমি মনে করি এটা হাসান ফেরদৌস ভাই ভালো বুঝবেন, হয়তো জয়নাল ভাই আর একটু বুঝবেন। সেটা হলো আমরা গভর্নেন্স সিস্টেম করতে চাচ্ছি। আপনার সোশ্যালিজমের যে ডেমোক্রেট সোশ্যালিজমের যে ধারাটা, সেই ধারাটাতে গভর্নেন্স সিস্টেম চালু করার আমরা ট্রাই করতেছি। এটা নিয়ে ন্যাশন ওয়াইড আমাদের অনেক কনফারেন্স হয়েছে, আমরা শিখছি গভর্নেন্স কি জিনিস। গভর্নেন্সটা হলো যে একটা গ্রুপ অফ পিপল থাকবে, গ্রুপ অফ অর্গানাইজেশন থাকবে, যাদের সাথে জোহরান মামদানি চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিক রাখবে। কোনো কাজ করার আগে এইসব পরামর্শ করবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করবে, আমরাও আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যাব, তাকে শুনতে হবে। সেই গভর্নেন্সে লার্জলি কিছু সিফর অর্গানাইজেশন যোগ হয়েছে, যারা লাইকে মনে করেন ডিএসএ, লাইকে মনে করেন নিউজ কমিউনিটি ফর অর্গানাইজিং, তারপরে আপনার ক্যাব, ড্রামবিস, এরকম কিছু অর্গানাইজেশন যুক্ত হয়েছে। কিন্তু আমরা কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না, আমরা শুধু ওকে বলছি তুমি যাকে খুশি তাকে নিয়ে চালাও গিয়া, কিন্তু তুমি কোনো কাজ করার আগে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। যেটা আমাদের সাথে শাহানা হানিফের আছে। শাহানা হানিফ কোনো কাজ করার আগে, বিল করার আগে, বিলে যাওয়ার আগে, বিলে ভোট দেওয়ার আগে, না করার আগে আমাদের সাথে চেক করে। তো এই যে গভর্নেন্স সিস্টেমটা হলো, যেই জনগণ তোমাকে পাস করাইছে সেই জনগণের সাথে তোমার অ্যাকাউন্টেবিলিটি, এইটা যদি জোহরানের সাথে আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা মোর দেন হ্যাপি। আমরা জি না বুঝছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি হাসান ভাই আপনার কাছে যাবো, আপনার সবাই আলোচনায় পার্টিসিপেট করবেন। আমি একটা জিনিস আমি আপনার আলোচনা সহজ করে দেই জয়নাল ভাই আরো, সেটা হচ্ছে যে আমি খুব কাছে থেকে আপনার বিল ডি ব্লাজিওর যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে আমি অনেক কাছে থেকে আমাদের কমিউনিটি অ্যাক্টিভিটিস, এবং আমি নিজে কভার, যেহেতু আমি একজন ওয়ার্কিং জার্নালিস্ট, আপনি জানেন যে আমি কভার করেছি, এবং আমি নিজে তার জন্য বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন যে ফান্ড রেজিং এবং গ্রাসরুটের যে বিভিন্ন অর্গানাইজ, ওই সময় থেকেই বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি কাজ করেছে আমি দেখেছি। সো ওই সময় দেখেছি, এবং বাংলাদেশি কমিউনিটি যে শূন্য হাতে ফিরেছে এটাও আমি দেখেছি। এরপরে আপনার কি বলে ওই যে আপনার আমাদের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সময় আমরা জ্যাকসন হাইট বলেন, আপনার জ্যাকসন হাইটের বিভিন্ন বাড়িতে উনি গিয়েছেন, অনেকের বাসায় গিয়েছেন, এই জিনিসটা আমরা দেখেছি। বাট ওই কাজী ফজল যেটা বলেছেন যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, বাট এটার একমাত্র কারণ এই কারণই হচ্ছে যে যেহেতু আমাদের সমন্বিত কোনো প্রপোজাল নাই, যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট একটা উইং থাকতো আমাদের, যে উইংটি একটা প্রপোজ করবে যে দিস ইজ দি আপনার কমিটি, অর দিস ইজ দি পিপল উই আর প্রপোজিং ফর ডিফারেন্ট ডিফারেন্ট উইং অফ দি গভর্নমেন্ট, তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। ইনক্লুডিং আমি যেটা আরেকটা জিনিস দেখেছি, যেটা যে বিভিন্ন কমিউনিটির অনেকে আছে পাবলিক অফিসিয়াল, যারা অ্যাসেম্বলি বলেন, সিনেটর বলেন, অনেকে আমাদের কাছে আসে, ছবি তুলে একদম জান প্রাণ সব দিয়ে দেয়। বাট আলটিমেটলি হোয়াট আই ফাউন্ড,
তারা তাদের লোক ছাড়া অন্য কাউকে সামনে যেতে দেয় না আপনার। আমেরিকান পলিটিক্সে আরেকদিন আপনাকে বলেছিলাম যে একজন বলেছিল, একজন খুব নাম করা লোক একটা সেমিনারে বলেছিল যে লিসেন, নো ওয়ান ইজ গোনা অফার এনিথিং, রাদার ইউ হ্যাভ টু গ্র্যাব ইউর পার্ট, রাইট? তা আপনারা আমাদের কমিউনিটি যেটা হয় সবাই খালি অফার করতে, গ্র্যাব করতে জানে না। সো হোয়াট ইজ ইউর আনসার অফ দিস? আমাদের বর্তমান যেই স্ট্র্যাটেজিটা হওয়া দরকার, যে আমাদের এই যে ট্রানজিশন টিম যেটা হবে ইলেকশনের পরপরই, অর্থাৎ 4 তারিখের পরপরই যে ট্রানজিশন টিম হবে, এখানে আগে যেটা হতো যে বিভিন্ন সাব কমিটি থাকে, সেখানে হয়তো আমাদের 2-1 লোক থাকতো এবং আমাদের কমিটি থেকে 2-1 এখনকার সময় আমাদের সময় তো কম, অত বিস্তারিত যেতে পারবো না। প্রেজেন্ট কি করবেন আপনারা বলেন? প্রেজেন্ট সেটা হলো টার্গেট হচ্ছে আমাদের স্টাফ যারা রেস্টোরেশন কমিটি ট্রানজিশন কমিটিতে থাকবে, সেখানে কমপক্ষে 2-3 জনকে আমরা যাতে ইনক্লুড করতে পারি। এরপরে আমাদের টার্গেট থাকবে তাদের মাধ্যমে যোগ্য এবং লয়াল লোকগুলোকে বেছে নেওয়া এবং রেজুমে কালেক্ট করা। তো আমি ইনশাল্লাহ এর মধ্যে আলাপ করতেছি আমাদের যে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন, আগামী 1 তারিখ অথবা 2 তারিখে জামাইকা মুসলিম সেন্টারের যে সমাবেশটা হবে, তারপরে আমরা এই ব্যাপারে সিরিয়াসলি একটা উদ্যোগ নেব। যদি আমাদের কমিউনিটি যারা যোগ্য নিজেদেরকে মনে করেন, তাদের যে প্রোফাইল বায়োডাটা রেডি করা থাকলে এটা তো একটা সম্মিলিত উদ্যোগ লাগবে, এটা আপনি একা পারবেন না, ইউ নিড একা হবে না, সম্মিলিত উদ্যোগের কথাই বলছি। একটা কথা জয়নাল ভাই, এই যে জিনিসটা আপনি এখন বললেন, এটাও একটা জিনিস করলেন, সেটা হলো জামাইকা মুসলিম সেন্টার 1 তারিখ 2 তারিখ কিছুই করতেছে না। 1 তারিখে ক্যাম্পেন থেকে বিশাল এক র্যালি করতেছে জামাইকাতে, যেখানে রোখান্না সহ বিভিন্ন আসতেছে, অথচ মুসলিম সেন্টার বলে এটা আমার, মাজবুত বলে এটা আমার, আশাল বলে আমার। এখানেই আমাদের প্রবলেম। আসলে আমরা ক্যাম্পেনের জিনিস না বলে আপনি বলে ফেললেন মুসলিম সেন্টার। আমি মুসলিম সেন্টারের উদ্যোগে বলি না, মুসলিম সেন্টারের ওকে, সো এটা ক্যাম্পেইনের উদ্যোগে হচ্ছে, এটা কেউ এই যে ইন্ডিভিজুয়াল এই যে আপনার ওকে, আমরা সবাই আপনিও সমান অংশীদার। আজকে যেমন ছিল এটা ক্যাম্পেইনের ছিল, এবং এটা আপনি বলছেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা, রাইট? বাট হোয়াট অ্যাবাউট, মনে করেন জামাইকাতে মাহতাব নামে একটি ছেলে, সে এইখানে দীর্ঘদিন থেকে সে ট্রাই করতেছে, কাজ করতেছে, ইয়াং ছেলে আমাদের বাংলাদেশে, রাইট? হাউ ইউ আর হেল্পিং হিম? এখন এই মুহূর্তে আসলে সবার ফোকাসটা হচ্ছে, আই নো এই মুহূর্তে বাস এটা থাকে প্রেজেন্ট ফোকাস, এটা থাকে ফিউচার। ডু ইউ হ্যাভ এনি ফিউচার ফোকাস প্ল্যান? এইভাবে ফিউচার ফোকাস চলতেছে। ওকে, সো উই উইল আস্ক ইউ অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান। আমি যাই একটু হাসান ভাই, এই জিনিসগুলো আমি বলতেছি কেন জানেন? জাস্ট বিকজ অফ আই এম দ্য উইটনেস অফ মেনি থিং হ্যাপেনিং in New York City politics, and I am watching how the other people are grabbing the opportunity, and আমরা কি করতেছি? আমরা শুধু এইরকম সামনে হাত কসলাচ্ছি এবং ঘরে গিয়ে আপনার দীর্ঘশ্বাস ছাড়ছি, আর কিছু হচ্ছে না। আমরা আমার কিছু বলার নেই, আমার চেয়ে ভালো বলতে পারবে ফৌজিয়া অথবা জয়নাল ভাই। আপনার থাকবে, এবার আমাদের লোক থাকবে, চিন্তা করেন না, ইনশাআল্লাহ। এবং সম্মিলিত প্রয়াসে সবকিছু সম্ভব হবে, এছাড়া কোনো উপায় নেই। আমার নলেজে যতটুকু জানি, আমাদের 14% অনুযায়ী আমাদের প্রতিনিধিত্ব থাকবে, এবং নাম অলরেডি জমা দিতেছে লোকজন, ওগুলা নিয়ে আমাদের কাছে বিচার বিশ্লেষণ চাইতেছে, আমরা ফেয়ার বিচার বিশ্লেষণ দিতেছি। যতদিন আমি আসি এই নিউ ইয়র্ক শহরে, বাঙালি কমিউনিটির জন্য আনজাস্ট কোনো ডিসিশন দিব না, কারণ আমি তো যাচ্ছি না পদে, সো আমি কেন আরেকজনকে সাপোর্ট করব না? আমার তো ওই পদের লোকটা নাই না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এটা কন্টিনিউ করব। দিস ইজ ভেরি এটা হলো ভেরি টাইম অ্যাপ্রোপ্রিয়েট এবং ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। তার ভাই একটা 30 সেকেন্ড আমি একটা কথা বলি। আমাদের সাথে সেদিন যেটা মিটিং ছিল গুলশান টেরাসে, সেদিন আমার একটু সুযোগ হয়েছিল যে জোরাল মামদানির সাথে 1-to-1 কথা বলার। সেখানে আমি ক্লিয়ারলি বলছি কমিউনিটির পক্ষ থেকে যে লোক, আমরা আরেকটা এদিক আদম হিসেবে তোমাকে দেখতে চাই না, আমরা দেখতে চাই তুমি ওখানে সাকসেসফুল হও, এবং তোমার লয়াল লোক দরকার এবং এক্সপিরিয়েন্স লোক দরকার, যেটা আমরা তোমাকে সহযোগিতা করব, এবং তুমি আমাদের সেই সহযোগিতা নিবা আশা করি। কারণ এরিক আবুদ্দম যেভাবে বাসা বাসায় গিয়ে দাওয়াত খাইছে আর আমাদের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, সেটা যাতে আর নির্বাচিত না হয়, সেটা যাতে আর না হয়। তো আমাদের সম্মিলিত প্রয়াসে ইনশাল্লাহ আমরা মনে করি যে কিছু একটা চেঞ্জ হবে। এবং এই মেসেজটাও তাকে দেওয়া উচিত যে এই বাসায় বাসায় গিয়ে দাওয়াত খাওয়ার, বাসায় বাসায় ছবি তোলা, ইট ইজ নট এ গুড কালচার। কারণ যাদের বাসায় যায় ওনারা, রাইট,
এবং যারা এটাকে ইউজ করে দিস ইজ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, এবং এটাকে তারা একটা ইনফ্লেম করার চেষ্টা করে যে উই আর ভেরি পাওয়ারফুল, উই হ্যাভ মানি অ্যান্ড উই ক্যান বাই দি অ্যাডমিনিস্ট্রেশন। এই কালচারও যেন ইন ফিউচার আমরা না দেখি, এই বিষয়টি আপনারা আশা করি তার দৃষ্টিতে আনবেন। থ্যাংক ইউ। আমি একটা অ্যাড করি তাহের, জি, হচ্ছে এই যে প্লিজ, কিন্তু আপনারা আছেন ব্যবস্থার সঙ্গে, একটু তরুণ প্রজন্মকে সুযোগ দিন। যাদের বয়স 70-80 শুধু তারাই রাজনীতি করবে তা যেন না হয়, রাইট, এবং ওদের দৃষ্টিভঙ্গি, কথা বলা, ভাবনা চিন্তা সম্পূর্ণ ভিন্ন, ওদেরকে প্লিজ একটু অ্যাকোমোডেট করে দিন। ইব্রাহিম সাহাব ভাই, এনি কমেন্ট অন ইট? যে আমার একটা কমেন্ট ছিল। আমি মানে দেখি যে আমেরিকান পলিটিক্স যে আমাদের এখানে যেমন মানে সাউথ এশিয়ান একটা গ্রুপ হয়, একটা কোয়ালিশন হয়, বিভিন্ন দেশের কোয়ালিশন হয়। আমি মনে করি যে এইবার জোহরান মামা, আমাদের সমস্যা হইলো যে আমাদের বাংলাদেশিদের মধ্যে আমাদের কোনো নেতৃত্ব নাই। যখনই কেউ আগায়, কাজী ফৌজি আগাইলেন তো আমি তার বিরুদ্ধে একটা বলা শুরু করলাম, বা জয়নাল আবেদিন সাহেব আগালেন আমি তার বিরুদ্ধে বলা শুরু করলাম। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমি দেখতেছি যে আপনারা এক গ্রুপ অফ পিপুল আগায় গেছেন। এই গ্রুপ অফ পিপুলের মধ্যেও যদি একটা কোয়ালিশন হয়, তাদের মধ্যেই এই আপনারা যদি দণ্ড, এই যে আমরা এবং জোহরান মামদানি আন্টি আঙ্কেলদের কথা বলতেছেন, এই আন্টি আঙ্কেলদেরও যদি একটা কমিটি করে আমাদের অ্যাপ্রোচ, এখন এটা যে আমাদের একটা প্রস্তুতি থাকবে, জোহরান মামদানি কিভাবে ওনার প্রশাসন চালাবে এবং বাংলাদেশিদের থেকে অনেক যোগ্য লোক পাবে, এবং আমি আমার প্রশাসনের যোগ্য লোক নেব, এগুলো একটা জেনেটিক এআই আনসার। কিন্তু আমাদের স্বার্থ নিয়ে আমরা যখন পুশ করব, এখন আমাদের এই প্রস্তুতিটা কিভাবে হবে? এবং আমি মনে করি এটা একটা বিরাট সুযোগ এইবার আসছে। আপনারা যারা এই নির্বাচনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের রাজনীতিতে জোহরান মামদানির নির্বাচনী ক্যাম্পেইনে একটা ভায়াবল জায়গায় গেছেন, যেখানে প্রার্থীরাও চিনে এবং নিউ ইয়র্কের রাজনীতিবিদরাও আপনাদের ইতিমধ্যে রিকগনাইজ বাই মানে নিউ ইয়র্ক টাইমস এর মতো ফেক পত্রিকাও। এখন এই সব মিলে এই সব মিলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আপনারা মনে করি যে দিস ইজ এ গুড টাইম। আপনারা নিজেরা যদি একটা কোয়ালিশন করেন, সেখানে আমরা যদি শুধু প্রশাসনে না, আমরা আগামী নির্বাচনে আমরা নির্বাচনে জোহরান মামদানি তোমার সমর্থন দিছি, আমরা আমাদের প্রার্থী ডিক্লেয়ার করব। এই গ্রুপ অফ কোয়ালিশনের পক্ষ থেকে আমরা যদি আগামীতে প্রার্থী দেই, আমরা তোমার সাপোর্ট চাইবো, তো এইসব ব্যাপারে নেগোসিয়েশন হয়তো সুযোগ আসবে। আমিও তো দেখি নিউ ইয়র্কের বাইরে এই ধরনের একটা মানে একটা প্রচলন আছে বা এই ধরনেরই কাজ হয়। এখন নিউ ইয়র্কে আমরা বাংলাদেশি কমিউনিটি কিভাবে করবো, এটা আমাদেরই ঠিক করতে হবে এবং আপনাদেরই ঠিক করতে হবে ইন্ডিভিজুয়ালি। এখন কাজী ফৌজি আপা আমার খুব পছন্দ করেন সবসময়, আমার নামটা দিলেন, যোগ্যতার ভিত্তিতেই দিলেন, আপনি আরেকজনকে দিলেন, তো এটা একটা সমন্বিত প্রয়াসটা হবে না। তো আমি মনে করি দিস ইজ এ টাইম টু বিল্ড এ কোয়ালিশন এমং আওয়ারসেলফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাহাব ভাই। আপনার কাছে জানতে চাই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম B12 আর B2 ডিমেনশিয়া রোগকে নাই খুব বেশি ইয়ে করে, আপনার B12 আর B2 যে ট্যাবলেট, এই ট্যাবলেটের মানে চাহিদা তো এখন বাড়বে, সো চাহিদা যদি বাড়ে তাহলে সাপ্লাই কেমন, এটার দামের অবস্থা কি, ইন্স্যুরেন্স কভার করে এটা, না কিনতে হবে পকেটের পয়সা দিয়ে? এটা তো ওভার দ্য কাউন্টার আইটেম, এটা যখন ওটিসি ওভার দ্য কাউন্টার, ইজ নট এ প্রেসক্রিপশন আইটেম, যেগুলো মার্কেটে পাওয়া যায় আপ টু 5 আপনি 500 মিলিগ্রাম অথবা 1000 মিলিগ্রাম অথবা 250 মাইক্রোগ্রাম, এগুলো ওভার দ্য কাউন্টার যে কেউ বাজার থেকে কিনতে পারে। এখন কারো যদি কিছু নিউ ইয়র্ক স্টেট মেডিকেড B12 মাঝে মাঝে পে করে, আর যারা সিনিয়র যারা ডুয়েল এলিজিবল, তাদের অনেকের আজকাল ওটিসি কার্ড আছে। এই ওটিসি কার্ডে তারা এগুলো ওই পান আর মাছ না কিনে আর তারা এগুলো কিনতে পারে। কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা লেখে, কিন্তু কেউ আবার এই ওটিসি কার্ডটা এই ফার্মেসিতে ইউজ করতে খুবই তাদের কষ্ট হয়, কারণ যখনই জিজ্ঞাসা করি বলে ওটিসি কার্ডটা আমার ছেলের বউয়ের কাছে অথবা মেয়ের কাছে আছে, আমি পরে কিনবো, পরে নিয়ে আসবো। এখন যদি আপনি চান আমাকে ফ্রি দিয়ে দিতে পারেন, আমি পরে এসে আপনাকে কার্ডটা নিয়ে আসবো। এটা আমাদের অহরহ চলতেছে। মাছ ইলিশ মাছ আর শোল মাছ না কিনে যদি একটু
এগুলোর বিরুদ্ধে আবার বলা যাবে না, এগুলোর বিরুদ্ধে আবার বলা যাবে না। জি, কেন বলা যাবে না? আটকাইছে কে? হ্যাঁ, এগুলো আমিও জানি, আপনিও জানেন, এগুলো আপনিও জানেন, আমিও জানি কে আটকায়। জি, আর আরেকটা যেন আপনারা কেন আলাপ করছেন কেন জানি না, ইদানিং কিছু আমরা ফার্মেসি গ্রুপ অথবা বিভিন্ন গ্রুপ থেকে আমরা ইমেল পাইছি যে বিভিন্ন দোকান, বিশেষ করে ইথেনিক যে স্টোর গুলা, ফার্মেসি বলেন, গ্রোসারি বলেন, বোদেগা বলেন, আন্ডার কাভার হ্যাঁ, তো এইটাতে আমাদের সাবধান হওয়া উচিত। আমরা যখন কেয়ার একটা অ্যালার্ট পাঠাইছে যে সমস্ত মুসলিম বিজনেস গুলাতে আন্ডার কভার সার্ভেলেন্স চলতেছে, যদি কোনো রকমের অনিয়ম পায় তাদের লাইসেন্স বাতিল করে দিবে, তাদেরকে হয়রানি করবে। তাদের মানে সোজা কথা হলো যেটা হাসান ভাই বলছে। ওকে, সো এটা কি আপনার ফেডারেল না আপনার লোকাল? ফেডারেল। তো এটা মূলত যেটা হাসান ফেরদৌস ভাই বলছেন, নন হোয়াইট মানুষকে কোনোভাবে সুবিধায় থাকতে দিবে না। সো আমাদের এথনিক বিজনেসগুলা, মুসলিম বিজনেসগুলাতে আন্ডার কভার পাঠানো হচ্ছে এবং তাদেরকে সার্ভেলেন্স করা হচ্ছে। বি কেয়ারফুল থাকতে বলছে। অনেক সময় আসে না, আমরা একটা বয়স না দেখে সিগারেট বিক্রি করে ফেলি, বা আমরা একটা মেডিসিন দিয়ে দেই, বা অনেক নিয়ম মানি না, তারপর অনেক এই যে কি সব জিনিসপত্র যারা সুবিধা খায় তাদের জন্য আমরা কার্ড দেখি না। তো এগুলোকে থেকে সাবধানে থাকতে বলছে যে অল মুসলিম বিজনেসে সার্ভেলেন্স পাঠানো হচ্ছে। এটা কেয়ারের অ্যালার্ট, এটা আমাদের কাছেও আসছে যেন আমরা এথনিক বিজনেস গুলাকে সাবধান করি। এইটাই ওটিসি কার্ডে, এইটাই আমি আরো যারা গ্রোসারি থেকে যখন ওটিসি কার্ড ইউজ করে তারা কিন্তু অনেক কিছু ওই পান, তামাক এগুলো কিন্তু ওটিসি কার্ডে কেনে, বুঝছেন। আমরা ফার্মেসিতে আমাদের তো ওইভাবে কোনো নাই, কিন্তু গ্রোসারি স্টোরে যারা ওটিসি কার্ড তারা কিন্তু এই ব্যবসাটা করে। এবং তাদেরই জন্য এটা খুবই বিপদ হতে পারে। আর তারপরে আছে বিভিন্ন কনজিউমার অ্যাফেয়ার্স, এটা ফেডারেল গভর্নমেন্ট সিটির আন্ডারেও আসতে পারে। কনজিউমার্স অ্যাফেয়ার্স আইসে যে কোনো দোকানে যদি ঢোকে, এখানে থাউজেন্ডস অফ আইটেম থাকে, কোনো একটা আইটেম সে এক্সপার্ট পাবেই। তো সেই কারণে তারপরে অথবা দেখা গেছে দাম বেশি রাখছে অথবা ট্যাক্স রাখছে। ট্যাক্স হলো একটা ফ্যাক্টর। যে আইটেমে কোনো ট্যাক্স নাই সে আইটেমে অনেকে কিন্তু ট্যাক্স রাখে, তাই তখনই তারা এই ভায়োলেশনটা দেয়। তো এই ভায়োলেশনটা অনেক সময় দেখা গেল $100 ভায়োলেশন, ইট কুড বি $10,000। তো সেগুলো আমাদের সাবধান হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। এই প্রসঙ্গে তার যে তারা চাবে যে আমাদের যারা এমপ্লয়ি আছে বা ওনাররা আছে বিভিন্ন বদেগার বা গ্রোসারি স্টোর গুলোতে একটু পলিটিক্যাল আলাপ করতে চাবে এবং সেটাকে একটু টেন্স করার জন্য চেষ্টা করবে। তো আমরা যাতে এই ব্যাপারে আমাদের কমিউনিটি এটা না করা উচিত। আমরা পলিটিক্যাল আলাপ যাতে আমরা অনেক কফি শপে, অনেক রেস্টুরেন্টের ভিতরে অনেক সময় দুই দল, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, এই আলাপগুলো হয়। অনেক সময় আলাপগুলো একটু বেশি উপরেও চলে, মারামারিও হয় আর কি। তা সেখানেও তারা এসে জয়েন করতে পারে। এইগুলো আমাদের খুবই সাবধান হওয়া উচিত। যেন ওই পলিটিক্যাল জিনিসটা যেটা বলছে এটার একটা স্পেসিফিক নেচার আছে। অ্যালার্টে যেটা আছে সেটা হলো তারা অ্যান্টিসেমিটিক কনভারসেশন সুরা মারবে, এবং অ্যান্টিসেমিটিক কনভারসেশন ক্যাচ করতে গিয়ে কেউ যদি অ্যান্টিসেমিটিক কথা বলে ফেলে, যেমন আমাদের কমিউনিটি জায়নিজ আর জুইসমের তফাতি বুঝে না। আমরা জায়নিজকে শনাক্ত করতে গিয়ে আমরা গোল টুপি, জুইস অনেক কথা বলে ফেলি। সো দেন অ্যান্টিসেমিটিক কনভারসেশনটাই সিরা মারতেছে যাতে অ্যান্টিসেমিটিক বলে ওই দোকানকে ফাঁসাইতে পারে। তো আমাদের বিশেষ করে আমাদের খাবারের দোকানগুলোতে যেসব দোকানে মানুষ আড্ডা দেয় সেসব দোকানে বহুত সাবধান থাকতে হবে। কোনো অ্যান্টিসেমিটিক কনভারসেশন যেন না হয়, কেউ শুরু করলে তাকে যেন থামানো হয়। ওইটাই আসলে ওই অ্যালার্টের মূল ভাষাটা ছিল। পলিটিক্যাল কনভারসেশন বলতে আসলে ওই দিকটাকে নির্দেশ দিস। ওকে, থ্যাংক ইউ। এটা আমরা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি একদিন এটা দুই একদিনের মধ্যে আলোচনা করতে পারি অ্যান্টিসেমিটিজম? আমি পুরো অ্যালার্টটা আপনাকে পাঠাই দিব, দেন আপনি কথা বলবেন। Yeah, thank you so much, thank you. Zionist and আপনার ইহুদি জায়নিজম এন্ড ইহুদি যেটা সম্প্রদায়, যেটা রিলিজিয়ন, এটার মধ্যে পার্থক্যটা অনেকে জানে না। এই বিষয়টা অনেকেই জানে না হয়তো। হ্যাঁ, অনেকেই বলবে যে ইহুদিদের বিরুদ্ধে সরাসরি কথা বলে, রাইট। সো আমার মনে হয় যে এই বিষয়টা স্পষ্ট করা উচিত যাতে আমাদের কমিউনিটি, আসলে আমাদের কমিউনিটিকে আরো অনেক কিছু
এনলাইট করা উচিত যে আসলে লাইনটা কোন জায়গায় এবং কোন জায়গায় এটা হওয়া উচিত, মানে কালো এর বাইরে যাওয়া মানুষদেরকে উচিত না। কিভাবে লেবেল করতে হয় সেটাও তারা জানে না। কালো মানুষদেরকে আমরা যেভাবে রেসিস্ট ওয়ার্ডে ডাকি এটাও খারাপ। সো আমাদেরকে আসলে আমাদের কমিউনিটির পলিটিক্যালি অনেক আরো উন্নত করতে হবে। আর আপনাদের মনে হয় টিভি গুলাতে এগুলো নিয়ে আরো চর্চা হওয়া অনেক প্রয়োজন। যেমন ব্ল্যাকদেরকে কালুয়া বলে, কালুয়াটা আই ডোন্ট নো ওয়েদার ইটস এ রেশিয়াল ওয়ার্ড অর নট। এটা রেসিস্ট ওয়ার্ড অফ কোর্স, কিন্তু আমাদের অ্যান্টাই ব্ল্যাকনেস অ্যান্টিসেমিটিজম নিয়ে আসলে আমাদের অনেক কথা বলা উচিত, যাতে আমাদের কমিউনিটি অনেক সতর্ক হয়। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। আমি ইব্রাহিম সিদ্দিক খোকনা হাসান ভাইয়ের কাছে সর্বশেষ একটু জেনে নেই। হাসান ভাই, আমাদের ফরেন পলিসি এটা ভুল পথে বলা হচ্ছে, এটা কি আজকে আলোচনা করবো না এটা পরে একদিন আলোচনা করব? সময় আজকে নেই, আমরা অন্য আরেকদিন কথা বলি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। একটু বাংলাদেশ সম্পর্কে একটু টাচ নিয়ে নেই। সিলেট যেহেতু এই কমিউনিটির সবচেয়ে মানে বেশি লোকজন থাকে, সিলেটি কমিউনিটির, ইব্রাহিম সিদ্দিক খোকন, হোয়াট ইজ দি সিলেটের যে বিএনপির যে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, বিএনপিতে যারা সিলেটের নমিনেশন পাবেন, আগামী ইলেকশন চলে আসছে অলমোস্ট, সো এটা একটা দিক নির্দেশনা কারা পাচ্ছেন? ওয়েল, বিএনপি মহাসচিবকে নিয়ে ওনারা বৈঠক করেছেন এবং কারা না যারা সম্ভাব্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন তাদের নিয়ে বৈঠকে মানে বলা হয়েছে যে আপনারা গিয়ে কাজ করেন। এটা গ্রিন সিগন্যাল বলা হচ্ছে। তো তার মানে কি আগে কি হলুদ সিগন্যাল আসিল এবং ওনাদের রেড সিগন্যাল কবে পড়ে? ইলেকশনের আপনার 3 মাস বাকি, এখনো কোনো প্রার্থী জানে না। প্রত্যেকটা আসনে, সিলেটের প্রত্যেকটা আসনে 10-12 জন বিএনপির লোক কাজ করতেছে, সবাই আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিন্তু এখন পর্যন্ত হে জানে না। এখন হঠাৎ করে কেউ দৌড়াই আমেরিকা থেকে আসতে যাইছে, কেউ মানে লন্ডন থেকে আসতেছে। এবং একটা লোক একটা এলাকার এমপি হবে, তাকে 3 মাস আগেও তার দল বলতে পারতেছে না যে এখন গ্রিন সিগন্যাল দিছে কেন, যে আপনারা সবাই গিয়ে কাজ করেন এবং সবাই যিনি ধানের শীষ পাবেন তার পক্ষে থাকবেন। এই সুবচন এগুলো তো জানা কথা, এটার জন্য ঢাকায় নিয়ে ওই বৈঠক করে বলার তো দরকার নেই। বিএনপি করলে উনি বিএনপি কে মানবে, কিন্তু তারা গেছিল আশা করে যে আমাদের এখনই যদি বলা হয় আমরা কাজকর্ম করতে পারবো। কাউকে সুনির্দিষ্ট ভাবে বলা হয় নাই, বরঞ্চ সবাইকে গ্রিন সিগন্যাল দিয়ে এখন ওই প্রত্যেকটা এলাকায় কেউ জামাতের বিরুদ্ধে কথা বলতেছে না, কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে না, কেউ অন্য দলের বিরুদ্ধে কথা বলতেছে না। আর বাম টামেদের বিরুদ্ধে তো আর এখন কথা বলার লোকও পাওয়া যায় না। কিন্তু প্রত্যেকেই এখন নিজেদের প্রার্থী আর একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, মানে এটাকে বিএনপির রাজনীতির জন্য ভালো হবে আমি মনে করি না। আমি মনে করি এখানে এই নির্বাচনের দিকে যেদিকে যাচ্ছে, এটা প্রত্যেকটা আসনে জামাত ফায়দা নিবে। তাদের প্রত্যেকটা প্রার্থী মানে গত 1 বছর থেকে কাজ করতেছে এবং মানে আওয়ামী লীগ তো মাঠে নাই, সুতরাং এখন মাঠে প্রত্যেকটা মাঠে বিএনপি স্বতন্ত্র প্রার্থীও সেভাবে নাই, বিএনপি এবং জামাতের লোকজন তৎপর। প্রত্যেকটা আসনে 4-5 জন করে বিএনপির লোকজন কাজ করতেছে আর জামাতের লোক একজন কাজ করতেছে, বলে ভাই তুমি বেহেশতে যাইতে চাইলে আমারে ভোট দাও। সুতরাং এই ধরনের প্রচারটা তারা চালিয়ে যাইতেছে, কিন্তু এটার বিরুদ্ধে মানে উনারা যে কথা বলবে এটা না। এখন উনারা বিএনপির লোকজন একদিকে চাঁদাবাজি, এলাকা বিভিন্ন দখলদারিত্ব, ট্রেন স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, এগুলোর চাঁদা সামাল দিতে হইতেছে, ইলেকশনে বিভিন্ন প্রার্থীকে, এদের অনেক কাজ এখন। কিন্তু এই কাজের মধ্যে এখন পর্যন্ত ওনারা গ্রিন সিগন্যাল পাইছে একাধিক প্রার্থী প্রতিটা আসনে, কোনো কনক্লুসিভ কোনো ইঙ্গিত কাউকে দেওয়া হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার মনে হয় বাংলাদেশের পুরো বাংলাদেশের একটা চিত্র। এটা আমার মনে হয় যে তারেক সাহেব দেশে না যাওয়া পর্যন্ত এটা সমাধান হবে না। ওকে, তাইলে সমাধান করেন। রাইট। আরেকটা হলো যে আমাদের আমেরিকা থেকে যারা অনেকে আশা করেছেন নমিনেশন পাবেন, গত পরশুদিন একজন আমাকে বললেন, গত সপ্তাহে একজন বলেছিলেন আমাদের এই যুক্তরাষ্ট্র বিএনপির একজন বড় নেতা, তিনি বললেন যে আমার তো চেয়েছে, ওই যে ওনার বায়োডাটা চেয়েছে, তো জলদি একটু বায়োডাটা একটু আপনি আমার একটু হেল্প করবেন, একটু দেখে দেন আপনি। তো আমি দেখে দিছিলাম, পরে উনাকে এটা রিফিউজ করে দিয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি উনি খুব হতাশ হয়ে এখন বিছানায় শুয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। আর আরেকজন সেলিম রেজওয়া সাহেব, উনিও গিয়েছিলেন নমিনেশন আসায়, বাট উনিও নমিনেশন পান নাই। আমি শুনছি এখন উনি বিদ্রোহী প্রার্থী হতে পারেন। সো কালকের বিভিন্ন কাগজে রিপোর্ট আসছে, আমি দেখেছি। সো আমি জানি না হোয়াট দ্য ডিরেকশন আমাদের প্রবাসী যারা আছেন, যারা পলিটিক্স করেন তাদেরটা যাচ্ছে, বাট কেউ কেউ হয়তো পাবেন, নিশ্চয়ই পাবেন। এটা লবির উপর ডিপেন্ড করবে। আর বাকিটা আপনি প্রবাসী হইলে তো ভোট দিতে পারবেন না, আপনি ডাকযুগে ভোট দিবেন, আপনি কি প্রার্থী হইতে পারবেন? আর পিওটা কি সংশোধন হয়েছে? আমরা তো এগুলো কিছু জানি না।
এখনো নির্বাচন সম্বন্ধে কোনো স্পষ্ট না। আপনি যদি প্রবাসের ঠিকানা ব্যবহার করেন, আপনার যদি ডুয়াল, আপনি কি আরপিও, আমাদের আরপিও তে যেভাবে লেখা আছে যে আপনি এখন যেভাবে ওই যে বলছে যে প্রবাস থেকে ভোট দেওয়া যাবে, ওনারা ওই আমাদের তালিকা নিচ্ছেন, এটা হচ্ছে আপনি ডাকযুগে ভোট দিতে পারবেন কিন্তু ওখানে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না। তাইলে কি আপনি প্রার্থী হইতে পারবেন? এই ব্যাপারে কোনো স্পষ্ট কথা নাই। আজকে আর সময় হবে না, আরেকদিন আলোচনা করবো। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ কাজী ফৌজিয়া এবং জয়নাল ভাই, আপনাদের দুজনকে, এবং সাহাব ভাই। ইব্রাহিম সিদ্দিক কুমার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে এই কাজী ফৌজিয়া এবং জয়নাল ভাই এবং অন্যরা যারা বললেন যে আপনার দোকানে যে বিষয়গুলো আলোচনা করবেন এই বিষয়টি কেয়ারফুল থাকবেন। সাহাব ভাই যেটা একটু আগে বললেন যে এই যে আপনার সোশ্যাল বেনিফিট কার্ড, এই কার্ড ইউজ করার ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন কীভাবে, এই বিষয়গুলো আর ডিটেলস আমরা হয়তো কাল পরশু আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।